আসসালামু আলাইকুম সবাইকে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী অর্থাৎ এসএসসি লেভেল পর্যন্ত যে শিক্ষার্থীরা আছো তোমরা সকলেই জানো যে আমার পেজ জিকে টাইপে আমি বাংলাদেশের বিশ্ব পরিচয়ে ক্লাস নেওয়া শুরু করেছি। সো তারই উদ্যোগে ক্লাস 6 এর দুটি চ্যাপ্টার শেষ করেছি বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের, এবং সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7 এর দুটি চ্যাপ্টার শেষ করেছি। আর তারপর পরই আমি বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাসে দুটি দুটি করে চ্যাপ্টার শেষ করে তারপর আমি আবার সেই ক্লাস 6 এ চলে আসবো। সো আজকে আমি অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8 এর আমি অধ্যায় 10, ঠিক আছে, এবং অধ্যায় 10 সহ আরো একটা চ্যাপ্টার মানে টোটাল দুইটি চ্যাপ্টারকে আমি শেষ করব। সো এখন তোমরা বলতেই পারো যে ভাইয়া অধ্যায়ে আছে এতগুলো কিন্তু আপনি 10 নম্বর চ্যাপ্টারে গেলেন, 1 নম্বর চ্যাপ্টারে গেলেন না। সো ওই যে সেম একই কথা যে যেই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ সেইটাই কি আমি তোমাদেরকে আগে পড়াচ্ছি। এখন তোমরা বলতে পারো ভাই আমাদের তো স্কুলে এটা আছে। সো আপাতত তুমি তোমার মতো একটু পড়ো, বাট আমি কি করছি খুব শীঘ্রই আগামী কয়েক মাসের মধ্যেই তোমাদের এই পুরো বইটা এইভাবে আমি যখন দুটি দুটি অধ্যায় করে শেষ করব, যেগুলো অনেক বড় অধ্যায় সেগুলো পার্ট 1 2 3 এরকম আকারে থাকতে পারে। সো এইভাবে যখন আমি তোমাকে শেষ করিয়ে দিব তখন কিন্তু কি তোমার পড়তে ভালো লাগবে। আর প্লেলিস্ট তো থাকবেই, ইউটিউব চ্যানেলে সুন্দর করে প্লেলিস্ট দেওয়া আছে, ফেসবুক পেজে তোমার ক্লাসগুলো থাকবে। সো তুমি তোমার নিজের সময় মতো কি করে নিবা। তো চলো আজকে আমরা আমাদের চ্যাপ্টারটা শুরু করে ফেলি, যেটা আছে যে কি অধ্যায় 10 বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। আচ্ছা, জনসংখ্যা মানে কি? পপুলেশন মানে কি? বিশাল মানুষজন, বুঝতেই পারছো। এবং উন্নয়ন মানে কি? হয়তোবা সেখানে কোনো কিছু উন্নতির কথা বলছি, সো আমরা একটু পড়লে জানতে পারবো। সো প্রথম হচ্ছে জনসংখ্যা ও উন্নয়ন, এই দুটি ধারণা একে অপরের সাথে কি সম্পর্কযুক্ত। ওকে, একটি দেশের জনসংখ্যার উপর সে দেশের উন্নয়ন অনেকখানি নির্ভর করে। স্বাভাবিক, জনসংখ্যা বেশি হলে একটু দেশটা কি সমস্যা হয়, বা বেকারত্বের হ্রাস কম হয়, ঠিক আছে, বেকারত্বের হার কমাতে অনেক কষ্ট হয়, বিভিন্ন সমস্যা কিন্তু হয়ে থাকে। দ্যাটস ওয়াই কি বাড়া কমার সাথে একটা দেশের উন্নয়ন কিন্তু অনেকটুকু নির্ভরশীল। উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের জনসংখ্যাও সেসব দেশের জনগণের মাথাপিছুর তুলনা করলে আমরা বুঝতে পারবো, যেমন আমাদের মাথাপিছু খুবই কম। আবার অন্যথায় কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু কি খুব বেশি, জাপানের, সিঙ্গাপুরের অনেক বেশি। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র, দেখছো বলেই দিলাম যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এই দুটি দেশের কথায় ধরা যাক। আচ্ছা, যুক্তরাষ্ট্রে প্রতি বর্গ কিলোমিটার 36 জন লোক বাস করে। তাদের মাথাপিছু আয় 81,695 মার্কিন ডলার, ওয়ার্ল্ড ব্যাংক 2023 রিপোর্ট অনুযায়ী। অন্যদিকে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন লোক কি বাস করে, এবং মাথাপিছু আয় 2,784 মার্কিন ডলার। তাহলে কি বোঝা গেল যে কোথায় 81,695 মার্কিন ডলার আর এখানে 2,784 মার্কিন ডলার। সো একটা দেশের জনসংখ্যা বা মাথাপিছু আয় যে কতটুকু গুরুত্বপূর্ণ সে দেশের উন্নয়ন না উন্নয়নশীল না সেটা উন্নত না অনুন্নত বোঝানোর জন্য সেটা কিন্তু আমরা অলরেডি বুঝে ফেললাম। ওকে, একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি করবে তা দেশটির অর্থনৈতিক পরিকল্পনা ও তার জনসংখ্যা নীতির কার্যকলাপ প্রয়োগের উপর নির্ভর করে। আচ্ছা, বাংলাদেশের মতো একটি জনবহুল ও উন্নয়নশীল দেশের বেলায় কথাটা আরো বেশি বাস্তব। এই অধ্যায়ে আমরা জনসংখ্যা বিষয়ে বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি এবং জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের কৌশল সম্পর্কে জানতে পারবো। মানে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার চেষ্টাগুলো আমরা দেখব। ওকে, পার্ট 1, বাংলাদেশের জনসংখ্যা নীতি। সাধারণভাবে একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা দেওয়া হয় তাকে বলা হয় কি দেশটির জনসংখ্যা নীতি। তাহলে 1 নম্বর একটা প্রশ্ন আসতে পারে যে কি জনসংখ্যা নীতি কি? 1 নম্বর একটা প্রশ্ন যে জনসংখ্যা নীতি কি। তাহলে এই যে প্রশ্নটা এটা আসতে পারে যে আমরা কি বলবো যে একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা দেওয়া হয় তাকেই বলা হয় কি সে দেশটির জনসংখ্যা নীতি। ওকে, দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতি প্রণয়ন করা হয়। এই নীতির লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের নাগরিকদের জীবনমানের উন্নতি ও দেশের আর্থসামাজিক উন্নয়নকে নিশ্চিত করা। বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলো হলো, ওকে আমরা দেখি। 1 নম্বর, দেশের সব মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেওয়া। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য পরিবার পরিকল্পনার সুযোগ ও অত্যাবশ্যক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কারণ আমরা জানি যে আমাদের দেশে কিন্তু কি অনেক গরিব মানুষজন রয়েছে, হতদরিদ্র মানুষ রয়েছে, যারা কি ঠিকমতো খাদ্য পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। সো তাদের এই বিষয়টাকে নিষেধ করা উচিত। 2 নম্বর, পরিবার পরিকল্পনা কর্মসূচি ও প্রজনন স্বাস্থ্য সেবা জোরদার করা। কারণ তারা কিন্তু জানে না পরিবার পরিকল্পনা সম্বন্ধে, তারা জানে না। তারা কিন্তু কি দিন দিন দেখা যায় তাদের পরিবার জনসংখ্যা বেড়েই চলছে, 4 জন 5 জন 6 জন এরকম আরো বেশিও কিন্তু কি বাচ্চা তারা নিয়ে নিচ্ছে, বা তখন এই যে মা বা শিশুর যে স্বাস্থ্যের প্রতি যে যত্ন নিতে হয় সেটাও কিন্তু হচ্ছে না। যার ফলে দেখা যায় আবার আমাদের দেশে বাল্যবিবাহ হচ্ছে, বাল্যবিবাহের ফলে অকাল মৃত্যু হচ্ছে, ঠিক আছে? আবার মেয়েদের অকাল মৃত্যু হচ্ছে, কারণ হচ্ছে কি বাচ্চা জন্ম দিতে গিয়ে। সো এই সব সমস্যাগুলো থেকে কি আমাদের পরিত্রাণ পেতে এই নীতিগুলো অনুসরণ করতে হবে। 3, শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা, ঠিক আছে? কারণ মা এবং কি শিশু, ঠিক আছে,
কেউ কি ঠিকমতো খাদ্য পাচ্ছে না বা খাবার পায় না। দেন ইউনিয়ন পর্যায় পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা, মানে একদম বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ক্রমে নিচের দিকে ইউনিয়ন পর্যায়ে কি সেটা করা উচিত। থানা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষণিক ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় ঔষধের সরবরাহ নিশ্চিত করা। ওকে, প্রতিটি গ্রামে প্রসূতিদের নিরাপদ সন্তান জন্মদানের সুযোগ সৃষ্টি করা। হ্যাঁ, কারণ দেখা যায় কি অনেক সময় নর্মালি ডেলিভারি করতে গিয়ে একটু অনেক মা কি তার সন্তানকে জন্ম থেকে মৃত্যুবরণ করে বা মৃত্যুর কোলে ঢলে পড়ে। অনেক সময় মা শিশু দুজনেই মারা যায়, কখনো মা বাঁচতে পারে কখনো শিশু বাঁচতে পারে। তো এই সমস্যাগুলো হতো না যদি একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত যদি কি পর্যাপ্ত নার্স ডাক্তার যদি থাকতো। 5 নম্বর, প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্প্রসারণের মাধ্যমে সর্বত্র সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। ওকে। 6 নম্বর, দরিদ্র জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। আচ্ছা, যারা প্রতিবন্ধী শিশু আছে বা হচ্ছে কি ছেলে মেয়ে আছে তাদেরকেও কি এই বিষয়ে আওতায় আনতে হবে। 7 নম্বর হচ্ছে দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করা। আচ্ছা, প্রবীণ মানে কি যারা হচ্ছে বৃদ্ধ, মানে আমাদের দাদা দাদি নানা নানি বয়সে যারা আছে তাদের কথা বলা হয়েছে। জনসংখ্যা সম্পর্কে বর্তমানে বাংলাদেশের স্লোগান হচ্ছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে কি ভালো হয়। আচ্ছা, প্রতি বছর 2রা ফেব্রুয়ারি কি বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে জাতীয় জনসংখ্যা দিবস, এটা কিন্তু আসতে পারে এমসিকিউতে। জাতীয় জনসংখ্যা দিবস, জনসংখ্যা দিবস কবে? 2রা ফেব্রুয়ারি। এই যে এটা যেমন ফেব্রুয়ারি মাস চলছে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাস চলছে, তো 2রা ফেব্রুয়ারি কি ছিল? জাতীয় জনসংখ্যা দিবস ছিল। ওকে, পার্ট 2, জনসংখ্যা নিয়ন্ত্রণের সরকারি ও বেসরকারি উদ্যোগ। আচ্ছা, সরকারি উদ্যোগ, জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনার জন্য সরকার নিম্নলিখিত কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তো চলো আমরা সেগুলো একটু পড়ে ফেলি। 1 নম্বর, নিরক্ষরতা দূরীকরণ ও সাক্ষরতা হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আচ্ছা, প্রাথমিক এবং গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 4 মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি, ওটা 4 নম্বর গোল অনুযায়ী 2030 সালের মধ্যে সরকার সবার জন্য নিশ্চিত শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করছে। তাহলে প্রশ্ন আসতে পারে কত সালের মধ্যে সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছে? সেটা হচ্ছে 2030 সালের মধ্যে, এবং এইটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কত নিয়ম অনুযায়ী? সেটা হচ্ছে 4 নম্বর লক্ষ্যমাত্রা অনুযায়ী। ওকে, 2 নম্বর হচ্ছে সরকার নারী শিক্ষার প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, যেমন প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ওকে। 3 নম্বর, সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। ভালো। একই সঙ্গে পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বা পরিবার কল্যাণ কার্যক্রম চালু করেছে। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি পরিবারের বিভিন্ন মানুষদেরকে কি মানে তার হাজবেন্ড এবং ওয়াইফ মানে স্বামী স্ত্রীকে কি সে পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কি তাদেরকে মানে যথেষ্ট পরিমাণ কি নলেজ বা জ্ঞান দেওয়া উচিত। 4 নম্বর, কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ প্রতি বছর দেখা যাচ্ছে কি অনেকে পালিয়ে বিয়ে করছে বা হচ্ছে বাবা মার অমতে বিয়ে করছে। তো এই বিষয়গুলোকে দেখা যায় অনেক সময় সুষ্ঠুভাবে বিয়ে হচ্ছে না, ঠিক আছে, বা একজন একজনকে ছেড়ে চলে যাচ্ছে বা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে কি মানে একদম সুষ্ঠুভাবে কি বিয়েটা সম্পন্ন করার তাগিদে এই লক্ষ্যটা নেওয়া হয়েছে। 5 নম্বর, হাঁস মুরগি খামার ও মাছ চাষের মতো আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের উপর সরকার গুরুত্ব আরোপ করেছে। গ্রেট। তাছাড়া পোশাক শিল্প, কারুশিল্প, হস্তশিল্প বা কুটির শিল্প, ইয়েস, কুটির শিল্পে নারীরা বর্তমানে অধিক সংখ্যায় অংশ নিচ্ছে। এগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করে বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে। তাহলে বলা যায় যে বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে? 2010 সালে, এবং কিসের জন্য? শিশু মৃত্যু হ্রাসের জন্য। এছাড়া নারী ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষকতা সহ নানা চাকরির ক্ষেত্রে কোটা প্রথা চালু রয়েছে। ওকে, তাহলে আমরা সরকারি উদ্যোগগুলো দেখলাম, এখন হচ্ছে বেসরকারি উদ্যোগটা আমরা দেখব। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো মানে এনজিও, যেগুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই যে পূর্ণরূপগুলো এসডিজি, এনজিও, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঠিক আছে, যেমন আমি কি কি বললাম যে একটা পূর্ণরূপ হচ্ছে কি এনজিও, এনজিও একটা এব্রিভিয়েশন, তারপর হচ্ছে এসডিজি একটা এব্রিভিয়েশন বা পূর্ণরূপ, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত জনগোষ্ঠীকে পুনর্বাসনে সহায়তার মাধ্যমে তারা তাদের কাজ শুরু করে। বর্তমানে এই সংস্থাগুলো কাজের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম নিচে তুলে ধরা হলো। আচ্ছা, 1 নম্বর, কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প। আচ্ছা, কমিউনিটি ক্লিনিক দেখা যায় প্রায় সময় আমরা যখন গ্রামে যাই তখন কিন্তু আমরা দেখতে পারি। এই প্রকল্পের আওতায় গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীকে পরিবার ছোট রাখার জন্য পরামর্শ দেওয়া হয়। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে তাদের উৎসাহ দেওয়া হয়। প্রকল্পের আওতায় মা ও শিশুর স্বাস্থ্য, টিকা, ইনজেকশন ও পুষ্টি শিক্ষা বিষয়কে সেবা প্রদান করা হয়। 2 নম্বর, 2 সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্য বাস্তবায়ন।
বাংলাদেশ সরকার 2টি সন্তানের পরিবার গড়ার লক্ষ্য মানে জাতীয়ভাবে কি লক্ষ্য নির্ধারণ করেছে। বেসরকারি সংস্থাগুলো এই লক্ষ্য অর্জনে কাজ করছে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য হলেও কি তারা কাজ করে যাচ্ছে। ওকে, 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, বাল্য বিবাহ রোধে উদ্বুদ্ধকরণ। বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাবগুলো সবার সামনে তুলে ধরা বা রোধ করতে জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 4 নম্বর, প্রশিক্ষণ কার্যক্রম। বেসরকারি সংস্থাগুলোর বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকাদান ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জনগণকে প্রশিক্ষিত করেছে। 5 নম্বর, সচেতনতা কার্যক্রম। জনসংখ্যা সমস্যা মোকাবেলায় বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্য নানা রকম পোস্টার, ব্যানার ইত্যাদি তৈরি করে, যেমন পরিবার পরিকল্পনা বিষয়ে সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজ লেটার, ডকুমেন্টারি ফিল্ম এসেট্রা এসেট্রা ইত্যাদি। আচ্ছা, 6 নম্বর যেটা, ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি। বেসরকারি সংস্থাগুলো স্থানীয় ধর্মীয় নেতাদের জন্য কর্মশালা আয়োজন করে তাদের এই ব্যাপারে উদ্বুদ্ধ করে, ঠিক আছে, বা অনুপ্রাণিত করে, বা এই ব্যাপারে কাজ করতে গিয়ে তাদেরকে বলে। ধর্মীয় নেতারাও জনসংখ্যা হ্রাসের ক্ষেত্রে ভূমিকা পালন করেন। তো এই যে আমরা কিছু সরকারি এবং বেসরকারি উদ্যোগ জেনে নিলাম। এরপর পার্ট 3, জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক। মানে ওই যে একটা বিশাল জনসংখ্যাকে আমি যে জনসম্পদে পরিণত করবো সেটার কি কানেকশন বা রিলেশন, সেটাই এখন আমরা পড়বো। জমির পরিমাণ হিসাব করলে মাথাপিছু জমির অনুপাতের বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা এমনিতেই খুব বেশি, মানে ওভার পপুলেটেড একটা কান্ট্রি বা অধিক জনসংখ্যার একটা দেশ। উপরন্তু জনসংখ্যা বৃদ্ধির হারও কি এখানে বেশি, যদিও আগের তুলনায় বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে এসেছে। পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং মানুষের ক্রমবর্ধমান সচেতনতার ফলে এটা সম্ভব হয়েছে। অন্যদিকে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে শিশু ও মাতৃ মৃত্যুর হার ইদানিং কমে এসেছে। এর ফলে দেশের জনসংখ্যা বাড়ছে। দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠীর, বিশেষ করে তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ, উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসংখ্যাকে অনায়াসে জনসম্পদে পরিণত করা সম্ভব। আচ্ছা, কারণ এই যে দেখা যায় যে যখন একটা সরকার শিক্ষার মানে উদ্যোগ নিবে, মানে অশিক্ষিত বা যারা নিরক্ষর, তাদেরকে যখন তারা শিক্ষার আওতায় আনবে, তখন কিন্তু এই মানুষটা যখন পড়াশোনা জানা থাকবে, তখন যদি আগে সে ইনকাম করে দিনে 100 টাকা, এখন সে দিনে কি 300, 400, 500 কি ইনকাম করতে পারবে, যদি তার মধ্যে ওই শিক্ষাটা থাকে বা ভালো জায়গায় যদি সে কাজ করতে পারে। এভাবে দেশের দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথেও কি এগিয়ে যাবে। ওকে, পার্ট 4, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল। আচ্ছা, সম্পদ যেখানে সীমিত সেখানে একটি দেশে বিশাল জনসংখ্যা তার জন্য বিরাট একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আসলেই কিন্তু। তবে উপযুক্ত পরিকল্পনা নিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা সম্ভব। বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে তাদের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে। এই ব্যাপারে আমরা চীনের উদাহরণ দিতে পারি। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কাকে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সাফল্য দেখিয়েছে। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ভারত আজ বেশ এগিয়ে। এমনকি যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের তথ্য প্রযুক্তি খাত 23% ভারতীয় দক্ষ শ্রমিকের উপর বা জনশক্তির উপর নির্ভরশীল। তাহলে কি বোঝা গেল যে ভারত আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গেছে, এবং ইউএস এর মতো একটা দেশের উন্নয়নের প্রায় বা প্রযুক্তি বা টেক খাতের 23% কি ভারতীয় দক্ষ জনশক্তির উপর নির্ভরশীল। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার বিগত বছরগুলোতে তথ্য প্রযুক্তি খাতে প্রচুর বিনিয়োগ করেছে। সরকার এদেশের যুব শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী দিনে যার সুফল পাওয়া যাবে আশা করা যায়। আমাদের দেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করার জন্য নিচে কিছু কৌশল উল্লেখ করা হলো। 1, কর্মমুখী শিক্ষার প্রসার এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা। 2, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ, যেগুলো কি সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া যেতে পারে। 3, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার। গ্রেড 4, নারী শিক্ষার প্রসার, অবশ্যই যেটা দরকার। 5, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার। 6, উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমকে গ্রহণ। 7, কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সম্প্রসারণ। 8, কর্মসংস্থানের জন্য কৃষির আধুনিকীকরণ। 9, তথ্য যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার প্রদান। 10, ক্ষুদ্র কুটির শিল্পের বিস্তার। 11, সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর বৃত্তির ব্যবস্থা করে অধিক সংখ্যক মেধাবী শিক্ষার্থীকে, স্পেশালি যারা নারী শিক্ষার্থী আছে, তাদেরকে শিক্ষা ও উচ্চতর প্রশিক্ষণের জন্য বিশ্বের উন্নত প্রযুক্তি নির্ভর দেশগুলোতে প্রেরণ। যদি এগুলো করা যায় তাহলে অবশ্যই আমাদের এই যে বিশাল জনসংখ্যা আছে, যারা নিরক্ষর, অশিক্ষিত, তাদেরকে কি জনসম্পদে পরিণত করা সম্ভব। তাহলে এই যে আমাদের কি চ্যাপ্টারটা কিন্তু শেষ। পড়তে পড়তে কখন যে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আমরা কিন্তু নিজেও জানি না। তো এখানে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে, যে এরকম বলতে পারে যে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে তথ্য প্রযুক্তি খাতে কত ভাগ ভারতীয় কি দক্ষ জনশক্তির উপর নির্ভরশীল? 23%। ঠিক আছে, তারপর এখানে যে প্রশ্নগুলো আসতে পারে যে এনজিও এসডিজির পূর্ণরূপ কি, এসডিজির লক্ষ্যমাত্রা কত, সেটা 4 অনুযায়ী, এই বিষয়গুলো। তারপর জাতীয় জনসংখ্যা দিবস কবে, 2রা ফেব্রুয়ারি।
তারপর হচ্ছে আমাদের দেশের মাথাপিছু আয় কত, মাথাপিছু আয়, তারপর হচ্ছে আমেরিকার এই বিষয়গুলো আসতে পারে যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় কত, অথবা কি প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে, এই প্রশ্নটাও কিন্তু কি আসতে পারে। সো তোমাকে যখন আমি এভাবে লাইন টু লাইন পড়িয়ে বুঝিয়ে দিলাম, তখন যদি তুমি কি করো, এরপর তুমি যদি জাস্ট একটু তোমার এই বইটা সুন্দর করে রিডিং করো, তোমার কিন্তু কি দেখা যাবে এই রিডিং থেকে আর কোনো সমস্যাই থাকবে না। কারণ তোমরা বিজ্ঞান, গণিত, ইংলিশ এই বিষয়গুলো তোমরা যখন বারবার পড়ো বা এগুলো সিরিয়াসনেস বেশি থাকে, সো তোমরা তখন ধর্ম বা বিজিএস এর মতো এই যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোকে তোমরা হেলায় ফেলে দাও বা হেলায় ফেলে নষ্ট করে ফেলো, বা মার্কস কমে যায়, প্লাস আসে না, কখনো কখনো কি তোমার 60-65 ঘর থেকে উঠেই না নাম্বার। সো আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে তুমি যদি এভাবে আমার ক্লাসগুলো করো, মানে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো দিচ্ছি তোমাদের প্রত্যেক শ্রেণী অনুযায়ী, যেই শ্রেণী হও না কেন, তুমি 6, 7, 8, নবম দশম যাই হও না কেন, তুমি যদি ক্লাসগুলো করো, আমার বিশ্বাস তুমি এ প্লাস তো পাবাই ইনশাল্লাহ, 90+ মানে তুমি পাবা, 90+ মার্কসকে তুমি এনশিওর করতে পারবা। সো তোমাকে যেটা করতে হবে যে আমার এই বিশ্লেষণযুক্ত ক্লাসগুলো করার পর মেন বইটা আরেকবার রিডিং করো, তারপর দেখবে যে সব পানি আর পানি হয়ে গেছে। সো পরবর্তী কোনো ভিডিওতে আবারও তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ।